রবিবার সকালে চুলে তেল দেওয়ার দিন। আমি বারান্দায় বসে আছি। ছেলে বলল, মা, আমি তেল লাগিয়ে দিই? আমি হ্যাঁ বলে দিলাম। সে আমার পেছনে বসে চুলে তেল লাগাতে শুরু করল। আস্তে আস্তে মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তোর চুলের গন্ধে আমি পাগলগু। আমার গা শিউরে উঠল। কি বলছিস? সে আরও নিচু হয়ে বলল, সত্যি মা। তোর চুলে যে শ্যাম্পুর গন্ধ, নারিকেল তেলের গন্ধ, এসব আমাকে দিবারাত্রি পাগল করে রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গন্ধের কথা ভাবি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমার কাঁধ চেপে ধরল। বসো মা। তেল শেষ করি কি তার হাত কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার চুল, তোমার গন্ধ, সব কিছু। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চুলে আমার অধিকার চাই। স্বামীর অধিকার কি? তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। নারিকেল তেলের গন্ধ হঠাৎ ভারী লাগতে শুরু করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম বিবেক দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর প্রিয়া। রোহন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। রোহনের সাথে ওই ঘটনার পর আমার মনে হচ্ছিল আমার ছেলে হয়তো মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু আসল সত্যটা ছিল অন্য কিছু। সেদিন সন্ধ্যায় রোহন আমার কাছে এল। মা, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তার চোখে অদ্ভুত একটা উত্তেজনা। কি কথা বলু? মা, আমি জানি সকালে যা বলেছি সেটা শুনে তুমি ভেবেছ আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রোহন তার পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। মা, তুমি যদি এই কাগজটা পড়ো তাহলে সব কিছু বুঝতে পারবে। কাগজে লেখা ছিল, প্রিয় মা, আমি রোহন নই। আমি তোমার ছেলের শরীরে প্রবেশ করা একটি আত্মা। আমার নাম রাজীব। আমি ১০০ বছর আগে মারা গেছি। আমি তোমার পূর্বজন্মের স্বামী ছিলাম। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এতদিন পর পেয়েছি। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। কি বলছিস তুই? এসব কি পাগলামি? মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু তুমি যদি আমার কথা মন দিয়ে শোনো তাহলে বুঝবে কি। রোহনের গলা হঠাৎ গভীর হয়ে গেল। তুমি কি জানো তোমার বাম কাঁধে একটা তিল আছে? সেটা তোমার জামাকাপড়ের নিচে ঢাকা থাকে। আমি ছাড়া আর কেউ জানে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সত্যিই আমার বাম কাঁধে একটা ছোট তিল আছে। এমনকি বিবেকও সেটা জানে না। তুমি কি মনে করো তোমার ছোটবেলায় একটা লাল রঙের পুতুল ছিল, যার নাম ছিল গুডিয়া? তুমি সেই পুতুলটার সাথে রোজ গোপনে কথা বলতে। রোহন আরও কাছে এল। সেই পুতুলটা তোমার দাদিমা দিয়েছিলেন। পুতুলের পিঠে একটা ছোট্ট গর্ত ছিল। আমার চোখ থেকে জল পড়তে শুরু করল। এসব কথা আমি কাউকে বলিনি কোনোদিন। এমনকি বিবেকও জানে না। কিন্তু তুই আমার ছেলে রোহন। তুই এসব জানলি কিভাবে? মা, রোহন এখনও এই শরীরে আছে। কিন্তু আমি তার সাথে একসাথে থাকি। আমি রাজীব, তোমার পূর্বজন্মের স্বামী। আমি তোমাকে ভালোবাসতাম। এখনও ভালোবাসি। আমি রোহনের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা আলো। যেন সত্যিই কেউ আলাদা কথা বলছে। প্রমাণ চাও? তাহলে শোনো। তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল কমলা। তুমি একটা ছোট গ্রামে থাকতে। আমাদের একটা ছোট্ট মাটির ঘর ছিল। ঘরের সামনে একটা বট আমগাছ। আমার মাথা ঘুরতে লাগল। কেন জানি এসব কথা পরিচিত লাগছে। তুমি রোজ সন্ধ্যায় আমগাছের নিচে বসে সূর্যাস্ত দেখতে। তোমার পরনে থাকত লাল পেডে সাদা শাড়ি। তোমার চুলে থাকত গাঁদা ফুল। আমি হঠাৎ মনে পড়ল আমার খুব প্রিয় একটা স্বপ্ন। সেই স্বপ্নে আমি হমেশা একটা গাছের নিচে বসে থাকি, লাল পেডে সাদা শাড়ি পরে। তুমি মিষ্টি খুব ভালোবাসতে, বিশেষ করে রসগোল্লা। আর তোমার প্রিয় ফুল ছিল বেলি ফুল। তুমি চুলে বেলি ফুল লাগাতে ভালোবাসতে।
আমার চোখ বড় হয়ে গেল। আজও আমার প্রিয় মিষ্টি রসগোল্লা আর বেলি ফুল দেখলে আমার অদ্ভুত ভালো লাগে। কিন্তু তুই আমার ছেলে, এটা কি করে সম্ভব? মা, আত্মার জগৎ খুব রহস্যময়। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এই শরীরে এসেছি। রোহনকে কোনো ক্ষতি করিনি। আমরা একসাথে আছি। রোহনের গলার স্বর পাল্টে গেল। মা, আমি রোহন। রাজীব কাকা আমার সাথে কথা বলেন। উনি খারাপ নন। উনি শুধু তোমাকে দেখতে চান। আবার গলা পাল্টে গেল। হ্যাঁ মা, আমি রাজীব। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার আসল শরীর মাটির নিচে পচে গেছে, কিন্তু আমার কিছু জিনিস রয়ে গেছে। সেগুলো উদ্ধার করতে হবে। কি জিনিস? আমার একটা আংটি। সেই আংটিতে তোমার পূর্বজন্মের ছবি খোদাই করা আছে। আর একটা চিঠি। আমি মারা যাওয়ার আগে তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম। সেগুলো কোথায়? পুরানো কবরস্থানে। শহরের বাইরে যে পুরানো কবরস্থানটা আছে সেখানে। কিন্তু সমস্যা হলো সেখানে অনেক ভূতপ্রেত আছে। তুমি একা যেতে পারবে না। আমার গা ছমছম করে উঠল। তাহলে আমাদের সবাইকে একসাথে যেতে হবে। তোমার স্বামী বিবেক, মেয়ে প্রিয়া, আর আমি, অর্থাৎ রোহন। কিন্তু সবাইকে বলা যাবে না। তারা বিশ্বাস করবে না। তাহলে কি করব? একটা ছুতো বানাতে হবে। বলবে আমরা পিকনিক করতে যাচ্ছি। রাতের বেলা ক্যাম্পিং করব। পরের দিন আমি বিবেকের সাথে কথা বললাম। শোনো, আমাদের ফ্যামিলি আউটিং করা দরকার। রোহন আর প্রিয়া দুজনেই পড়ালেখার চাপে আছে। বিবেক রাজি হয়ে গেল। ঠিক আছে। কোথায় যাব? শহরের বাইরে একটা পুরানো জায়গা আছে। সেখানে নাকি অনেক ইতিহাস আছে। ক্যাম্পিং করা যায়। শনিবার সকালে আমরা 4 জন গাড়িতে করে রওনা হলাম। প্রিয়া খুশি হয়ে বলল, মা, অনেকদিন পর ফ্যামিলি ট্রিপ। বিবেক গাড়ি চালাতে চালাতে বলল, এই এলাকায় তো আগে আসিনি। অনেক পুরানো মনে হচ্ছে। রোহন চুপচাপ বসেছিল। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে রহস্যময় ভাব। সন্ধ্যার দিকে আমরা সেই জায়গায় পৌঁছলাম। পুরানো একটা এলাকা। চারদিকে বুনো ঘাস। দূরে একটা ভাঙা গেট দেখা যাচ্ছে। ওইটাই কবরস্থান। রোহন ফিসফিস করে বলল। আমরা তাঁবু খাটালাম। রাতের খাওয়া তৈরি করলাম। প্রিয়া আর বিবেক আনন্দে আছে। কিন্তু আমার মন খুব অস্থির। রাত 10টার দিকে বিবেক বলল, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি আগুনের পাহারা দেব। প্রিয়া ঘুমিয়ে পড়ল। বিবেক তাঁবুর সামনে বসে আগুনের পাশে। রোহন আমার কাছে এল। মা, এখনই সময়। আমাদের কবরস্থানে যেতে হবে। কিন্তু বিবেক জেগে আছে। চিন্তা নেই, আমি ব্যবস্থা করব। রোহন একটা ছোট পাত্রে কিছু মিশাল। এটা বাবার চায়ে মিশিয়ে দাও। উনি ঘুমিয়ে পড়বেন। এটা কি? ক্ষতিকর কিছু না, শুধু ঘুমের ওষুধ। কয়েক ঘন্টা গভীর ঘুম হবে। আমি ভয়ে ভয়ে বিবেকের চায়ে সেই পাউডার মিশিয়ে দিলাম। আধা ঘন্টা পরে বিবেক গভীর ঘুমে। চলো মা, সময় নষ্ট করা যাবে না। রাত 12টার মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা দুজন কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। চাঁদের আলো, পুরানো কবরের পাথর দেখা যাচ্ছে। আমার ভয় লাগছে। রোহন, আমার খুব ভয় লাগছে। মা, আমি তো আছি। আর রাজীব কাকাও আছেন। কিছু হবে না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমার সারা শরীর কাঁপতে লাগল। এখানে রোহন একটা পুরানো কবরের পাশে দাঁড়াল। কবরের পাথরে কিছু লেখা। রাজীব দাস, 1895-1925। আমার চোখ বড় হয়ে গেল। এটা? হ্যাঁ মা, এটাই আমার কবর। আমার মানে রাজীবের কবর। রোহন মাটি খুঁড়তে শুরু করল। অনেকক্ষণ খোঁড়ার পর একটা ছোট্ট কাপড়ের পোটলা বের করল। এটাই। পোটলা খুলে দেখি একটা সোনার আংটি আর একটা হলুদ কাগজ। আংটিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আংটিতে খোদাই করা একটা মেয়ের মুখ। সেই মুখটা দেখতে হুবহু আমার মতো। চিঠিটা পড়লাম। সেখানে লেখা, প্রিয় কমলা, আমি মারা যাওয়ার আগে তোমার জন্য এই চিঠি লিখছি। আমি জানি তুমি আমাকে ভুলে যাবে।
কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতবার তুমি জন্মাবে আমি তোমাকে খুঁজে বের করব। তোমার রাজীব। আমার চোখ ভিজে গেল। এসব কি হচ্ছে? হঠাৎ চারদিকে অদ্ভুত আওয়াজ শুরু হল। কবরের পাথরগুলো নড়তে শুরু করল। মা, তাড়াতাড়ি! অন্য আত্মারা জেগে উঠেছে। তারা রাগ করেছে কি? আমরা দৌড়াতে শুরু করলাম। পিছনে অদ্ভুত শব্দ, যেন কেউ আমাদের তাড়া করছে। তাঁবুর কাছে এসে থামলাম। বিবেক এখনো ঘুমিয়ে। প্রিয়াও। রোহন, এখন কি হবে? রোহনের মুখ পাল্টে গেল। মা, আমি রাজীব। আমি এই আংটি তোমার হাতে পরিয়ে দিতে চাই। তাহলে আমাদের পূর্বজন্মের বিয়ে সম্পূর্ণ হবে। কিন্তু আমি বিবেকের স্ত্রী। আমি অন্য কারো সাথে বিয়ে করতে পারি না আগে। এটা পূর্বজন্মের হিসাব। আমি শুধু শান্তি চাই। তুমি আংটিটা পরে নাও। তাহলে আমি চিরকালের জন্য শান্তি পেয়ে যাব। আমি ভয়ে ভয়ে আংটিটা নিলাম। হাতে পরানোর সময় হঠাৎ একটা সাদা আলো দেখলাম। আলোর মধ্যে একজন পুরুষের ছায়া। কমলা, আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। এবার আমি শান্তিতে মরতে পারব। আলো কমে গেল। রোহনের চোখ স্বাভাবিক হয়ে গেল। মা, কি হল? আমি এখানে কি করছি? রোহন অবাক হয়ে চারদিক তাকাল। তুই কিছু মনে করতে পারছিস না? না মা। শেষ যা মনে আছে, আমরা তাঁবুতে ঘুমাতে গিয়েছিলাম। আমি বুঝলাম রাজীব চলে গেছে। রোহন আবার স্বাভাবিক হয়েছে। পরের দিন সকালে বিবেক উঠে বলল, গতকাল রাতে আমি কেন এত গভীর ঘুমেছিলাম? কিছুই মনে নেই গে। প্রিয়াও কিছু মনে করতে পারল না। আমি আংটিটা লুকিয়ে রাখলাম। মাঝে মাঝে দেখি। তখন মনে হয় কোনো এক অন্য জীবনের কথা। এরপর থেকে আমার জীবন স্বাভাবিক হয়ে গেল। রোহন আবার আগের মতো। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় রাজীব কোথাও আছে। আমাকে দেখছে। তবে সে আর কষ্ট দেয় না। কয়েক মাস পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে বেলি ফুল কিনে এনেছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার চুলে ফুল লাগিয়ে দিচ্ছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। কিন্তু আয়নায় দেখলাম আমার চুলে বেলি ফুল সুন্দর করে সাজানো। যেন কোনো দক্ষ হাত লাগিয়েছে। আমি হেসে বললাম, ধন্যবাদ রাজীব। তুমি এখনো আমার যত্ন নাও। সেদিন থেকে মাঝে মাঝে এরকম ছোটখাটো ঘটনা ঘটে। কখনো আমার প্রিয় চায়ের কাপে অতিরিক্ত চিনি পাই। কখনো জানালা খোলা থাকে যখন আমার গরম লাগে। বিবেক আর রোহন, প্রিয়া কেউ কিছু বুঝতে পারে না। শুধু আমি জানি রাজীব এখনো আছে। তবে এখন সে আমার রক্ষক হয়ে আছে। আমাকে কষ্ট দেয় না। একদিন আমি একা একা কবরস্থানে গেলাম। রাজীবের কবরে ফুল দিতে। সেখানে গিয়ে দেখি কবরের পাথরে নতুন করে কিছু লেখা হয়েছে। কমলা, আমি এখন শান্তিতে আছি। তোমার যত্ন নিতে থাকব সবসময়। তুমি সুখী থাকো। রাজীব। আমি কবরে হাত রাখলাম। একটা উষ্ণ অনুভূতি পেলাম। যেন কেউ আমার হাতটা আলতো করে চেপে ধরল। সেদিন থেকে আমার মনে শান্তি। আমি জানি রাজীব তার মনের কথা বলতে পেরেছে। এখন সে শান্তিতে আছে। আর আমিও শান্তিতে আছি। তবে মাঝে মাঝে যখন রোহন আমার চুলে তেল লাগায়, তখন মনে হয় দুজন আলাদা মানুষ একসাথে আমার যত্ন নিচ্ছে। এর কয়েক মাস পর আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। প্রিয়া একদিন স্কুল থেকে এসে বলল, মা, আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি একজন কাকা আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। উনি খুব সুন্দর। সাদা পোশাক পরে আছেন। উনি আমাকে বললেন, তুমি আমার স্ত্রীর মেয়ের মতো। তোমার খুব যত্ন নেওয়া দরকার। আমার গা শিউরে উঠল। আর কি বলেছিলেন? উনি বললেন, তোমার মা খুব ভালো। তার যত্ন নিও। আর যদি কখনো কোনো বিপদে পড়ো, আমার নাম ধরে ডাকবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনার নাম কি? উনি বললেন, রাজীব। আমার চোখ বড় হয়ে গেল। প্রিয়া তো রাজীবের কথা জানে না। মা, এই রাজীব কাকাকে? আমার কেন মনে হচ্ছে উনাকে আগেও দেখেছি। আমি প্রিয়াকে কিছু বলতে পারলাম না। কিন্তু বুঝলাম রাজীব শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে দেখাশোনা করছে। এর পরের সপ্তাহে বিবেকের অফিসে একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সকালে বিবেক হঠাৎ বাড়িতে ফিরে এল। কি হল? অফিসে যাওনি কেন? অদ্ভুত ব্যাপার। গাড়ি স্টার্ট হচ্ছিল না। মিস্ত্রি এসেও কিছু করতে পারল না।
তারপর হঠাৎ আমার মনে হল আজ বাড়িতে থাকা উচিত কি। পরে শুনলাম সেদিন বিবেকের অফিসের বিল্ডিংয়ে একটা সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা হয়েছিল। যদি বিবেক অফিসে যেত তাহলে হয়তো। আমি বুঝলাম রাজীব বিবেককে বাঁচিয়েছে। রোহনের সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। সে একদিন বলল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাকে সবসময় গাইড করছে। পড়ালেখায়, খেলাধুলায়, সব জায়গায়। কী রকম? যেমন পরীক্ষার সময় হঠাৎ মনে পড়ে যায় কোনো উত্তরটা লিখতে হবে। খেলার সময় মনে হয় কেউ বলছে এদিকে যা, ওদিকে দৌড়াও। আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গিয়ে। আমি হাসলাম। সেটা তো ভালো। তোমার একটা গার্ডিয়ান এঞ্জেল আছে গি। গার্ডিয়ান এঞ্জেল? হ্যাঁ, এমন কেউ যে তোমার ভালো চায়, তোমাকে রক্ষা করে গি। রোহন মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক তেমনই লাগে গু। এভাবে আমাদের পরিবারে রাজীব একটা অদৃশ্য সদস্য হয়ে গেল। সে আমাদের সবার যত্ন নেয়, বিপদ থেকে রক্ষা করে, কিন্তু কখনো কাউকে ভয় দেখায় না। একদিন আমি একা বাড়িতে ছিলাম। সবাই বাইরে গেছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক। আপনি কে? লোকটা ভিতরে ঢোকার চেষ্টা করল। আমি একটা জরুরি কাজে এসেছি। আমার ভয় লাগল। লোকটার চোখে খারাপ ভাব। আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু সে জোর করে ধাক্কা দিল। ঠিক তখনই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এল। লোকটা কেঁপে উঠল। তার মুখ ভয়ে পাংশু হয়ে গেল। কে? কে এখানে আছে? লোকটা কাঁপতে কাঁপতে বলল। আমি কিছু বুঝলাম না, কিন্তু লোকটা হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। বুঝলাম রাজীব আমাকে রক্ষা করেছে। ধন্যবাদ রাজীব গু, আমি ফিসফিস করে বললাম। হঠাৎ ঘরে বেলি ফুলের গন্ধ পেলাম। যেন কেউ বলছে, কোনো ব্যাপার না, আমি সবসময় আছি। এরকম অনেক ঘটনা ঘটতে থাকল। রাজীব আমাদের পরিবারের অদৃশ্য রক্ষক হয়ে থাকল। একদিন আমি কবরস্থানে গিয়ে রাজীবের কবরে বসে কথা বললাম। রাজীব, তুমি আমাদের কতটা ভালোবাসো, কিন্তু তোমার কি নিজের কোনো শান্তি নেই? বাতাসে ফিসফিস করে একটা আওয়াজ এল। আমার শান্তি তোমাদের সুখের মধ্যে। তোমরা সুখী থাকলে আমি শান্তিতে থাকি গু। কিন্তু তুমি কি আবার জন্ম নিতে চাও না? না, আমি এভাবেই থাকতে চাই, তোমাদের পাশে, অদৃশ্য হয়ে কি। আমি চোখের জল মুছলাম। তাহলে আমরা সবসময় তোমার যত্ন নেব, তোমাকে মনে রাখব। সেটাই যথেষ্ট। বাড়ি ফিরে এসে আমি সবাইকে বললাম, আমাদের বাড়িতে একজন গার্ডিয়ান এঞ্জেল আছে। উনার নাম রাজীব। বিবেক হাসল। তুমি কি বলছ? সত্যি বলছি। তোমরা লক্ষ্য করেছ না, আমাদের কখনো বড় কোনো বিপদ হয় না। সবসময় কেউ না কেউ আমাদের বাঁচিয়ে দেয়। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমিও লক্ষ্য করেছি। আর আমি তো রাজীব কাকাকে স্বপ্নে দেখেছি। রোহন বলল, আমারও মনে হয় কেউ আমাকে গাইড করে কি। বিবেক মাথা চুলকাল। যদি সত্যি হয় তাহলে তো ভালোই। সেদিন থেকে আমরা সবাই রাজীবকে স্বীকার করে নিলাম। প্রতিদিন সকালে উঠে বলি, সুপ্রভাত রাজীব খু। রাতে ঘুমানোর আগে বলি, শুভরাত্রি রাজীব। মাঝে মাঝে ফুলের গন্ধ পাই, যেন রাজীব জবাব দিচ্ছে। 1 বছর পর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন আমি অদ্ভুত একটা ঘটনা দেখলাম। প্রিয়ার মাথায় যখন গাদার মালা দেওয়া হচ্ছিল, তখন মনে হল অদৃশ্য কোনো হাত মালাটা ঠিক করে দিল। প্রিয়া বলল, মা, মনে হচ্ছে কেউ আমার চুল ঠিক করে দিল গু। আমি হাসলাম। রাজীব কাকা তোমার যত্ন নিচ্ছেন গু। রোহনের চাকরি হওয়ার দিনও অদ্ভুত ঘটনা ঘটল। ইন্টারভিউর দিন তার টাই সুন্দর করে বাঁধা ছিল, যদিও সে নিজে বাঁধতে পারে না। কে বেঁধে দিল? জানি না মা। ঘুম থেকে উঠে দেখি টাই পারফেক্ট করে বাঁধা গু। আমি বুঝলাম রাজীব তার যত্ন নিয়েছে। এভাবে বছরের পর বছর কেটে গেল। আমাদের পরিবারে রাজীব একটা স্থায়ী সদস্য হয়ে গেল। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সবাই তার উপস্থিতি অনুভব করে। আমার বয়স এখন 50 হয়ে গেছে। চুলে পাক ধরেছে, কিন্তু এখনও যখন চুলে তেল লাগাই মনে হয় রাজীব আমার পাশে বসে আছে। একদিন আমি ভাবলাম, রাজীব, তুমি কি চাও আমি আবার তোমার স্ত্রী হয়ে যাই? বাতাসে ফিসফিস আওয়াজ এল। না, তুমি বিবেকের স্ত্রী, আমি তোমার বন্ধু।
তোমার রক্ষক। এভাবেই থাকতে চাই উ। আমি স্বস্তি পেলাম। রাজীব সত্যিই আমার ভালো চায়। গত মাসে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় ডাক্তার বলল, আপনি খুব ভাগ্যবান। ঠিক সময়ে হাসপাতালে এসেছেন উ। কিন্তু আমি জানি কেন ঠিক সময়ে হাসপাতালে পৌঁছেছিলাম। সেদিন বিবেক অফিসে ছিল, রোহন কলেজে, প্রিয়া শ্বশুরবাড়িতে, আমি একা বাড়িতে। হঠাৎ বুকে ব্যথা শুরু হলে আমি বুঝলাম হার্ট অ্যাটাক হচ্ছে। কিন্তু ফোন করার শক্তি নেই। তখন অদ্ভুতভাবে পাড়ার একজন কাকা আমাদের দরজায় এসে কড়া নাড়লেন। কি ব্যাপার কাকা? জানি না। হঠাৎ মনে হলো তোমার কাছে আসা দরকার উ। কাকা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। পরে বলল, অদ্ভুত ব্যাপার। আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে বলছে, তাড়াতাড়ি সুমিত্রার বাড়ি যাও। আমি হাসলাম। রাজীব আবার আমাকে বাঁচিয়েছে। এখন আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে ভাবি, যেদিন আমি মারা যাব রাজীব কি করবে? একদিন আমি এই প্রশ্ন করলাম, রাজীব, আমি যেদিন মারা যাব তুমি কি করবে? বাতাসে আওয়াজ এল, আমি তোমার সাথে যাব। আমরা একসাথে নতুন জীবনে জন্ম নেব। কিন্তু সেটা অনেক পরের কথা। এখন তুমি সুখে থাকো গু। আমি শান্তি পেলাম। জানি রাজীব সবসময় আমার সাথে থাকবে। আজ যখন এই গল্প বলছি তখনও অনুভব করছি রাজীব আমার পাশে বসে আছে। আমার কথা শুনছে, হাসছে। মাঝে মাঝে ভাবি পূর্বজন্ম আর পরজন্ম সত্যি আছে কিনা। কিন্তু রাজীবের সাথে যা ঘটেছে সেটা অবিশ্বাস্য হলেও সত্যি। ভালোবাসা সত্যি অমর। মৃত্যু তাকে শেষ করতে পারে না। রাজীব তার ভালোবাসা দিয়ে আমাদের পরিবারকে রক্ষা করে চলেছে। আর আমি শুধু কৃতজ্ঞ। দুইটা জীবনে দুইজন পুরুষের এত ভালোবাসা পেয়েছি। বিবেকের ভালোবাসা দিয়ে সংসার করছি। রাজীবের ভালোবাসা দিয়ে সুরক্ষিত থাকছি। গল্পের শেষে একটা কথা বলতে চাই। যদি কোনোদিন আপনাদের মনে হয় কেউ আপনাদের দেখাশোনা করছে, আপনাদের বিপদ থেকে বাঁচাচ্ছে, তাহলে সেটাকে অস্বীকার করবেন না। হয়তো আপনারও কোনো রাজীব আছে। কৃতজ্ঞতার সাথে তাকে স্বীকার করুন। তার জন্য প্রার্থনা করুন। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সুখ আর শান্তি আসবে। এই গল্পটি শুনিয়ে আপনাদের চোখে জল এনে দিলাম। কিন্তু আরও কিছু ঘটনা আছে যা আপনাদের বলা হয়নি। রাজীবের সাথে আমার গল্প এখানেই শেষ নয়। তার কয়েক বছর পর আরও অদ্ভুত সব ঘটনা ঘটেছে যা আপনারা শুনলে অবাক হবেন। আমার বয়স যখন ৫৫ হল, তখন একদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম রাজীব আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে উদ্বেগ। কমলা, আমি তোমাকে একটা বিপদের কথা জানাতে এসেছি উ। কি বিপদ? তোমার পরিবারে একজন এমন মানুষ আসতে চলেছে যে আমার মতোই আত্মা। কিন্তু সে ভালো নয়। সে একটা খারাপ আত্মা গু। কি মানে? সে তোমার পরিবারের কারো শরীরে প্রবেশ করে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোমাকে রক্ষা করব। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে গু। স্বপ্ন ভেঙে গেল। কিন্তু আমার খুব অস্থির লাগছিল। পরের দিন সকালে প্রিয়া ফোন করল। মা, আমার শ্বশুরমশাই অসুস্থ। ওনার দেখাশোনা করার জন্য আমার ননদ কলকাতা থেকে আসছেন গু। তার নাম কি? সুষমা। বয়স প্রায় আমার মতোই, ৩০ বছর উ। কয়েকদিন পর সুষমা এল। দেখতে খুবই সুন্দর। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব। যেন সে সব সময় কিছু একটা লুকিয়ে রাখে। সুষমা প্রিয়ার বাড়িতে থাকত। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসত। প্রথম দিকে সবই স্বাভাবিক লাগছিল। কিন্তু সুষমা আসার পর থেকে ঘরে বেলি ফুলের গন্ধ পাওয়া বন্ধ হয়ে গেল। রাজীবের উপস্থিতি অনুভব করা বন্ধ হয়ে গেল। একদিন রোহন বলল, মা, আমার আর মনে হচ্ছে না কেউ আমাকে গাইড করছে। মনে হচ্ছে আমি একা গু। বিবেকও বলল, কি জানি, আজকাল মনটা খুব অস্থির লাগছে গু। আমি বুঝলাম সুষমার কারণে রাজীব হয়তো দূরে চলে গেছে। কিন্তু কেন? একদিন সুষমা একা আমাদের বাড়িতে এল। বিবেক অফিসে, রোহন কলেজে। দিদি, আমার আপনার সাথে একটু কথা ছিল উ। বলো উ। আপনি কি জানেন আপনার বাড়িতে একটা আত্মা আছে? আমার হৃৎপিণ্ড জোরে কাঁপল। তুমি কি বলছ? আমি এসব দেখতে পারি। আপনার চারপাশে একটা পুরুষ আত্মা ঘুরে বেড়ায়। তার নাম রাজীব উ। আমি অবাক হয়ে তাকালাম। তুমি রাজীবকে দেখতে পাও? হ্যাঁ।
আর সে আমাকে দেখতে পেয়ে খুব রেগে গেছে। জানেন কেন? কেন? কারণ আমিও একটা আত্মা। আমার নাম সুষমা নয়। আমার আসল নাম কৃষ্ণা। আমি সুষমার শরীরে প্রবেশ করেছি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি ১৫০ বছর আগে মারা গেছি। রাজীবের মতোই আমিও কারো জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলে রোহনের জন্য। রোহনের জন্য? কেন? কারণ রোহন আমার পূর্বজন্মের স্বামী। তার নাম ছিল কালীপদ। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের ১ বছর পরেই আমি মারা যাই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি রোহনকে নিয়ে কি করতে চাও? আমি চাই রোহন আমাকে চিনুক। আমাদের পূর্বজন্মের প্রেম মনে করুক। আমি তার সাথে থাকতে চাই। কিন্তু রোহন তো আমার ছেলে। এই জন্মে সে আপনার ছেলে। কিন্তু পূর্বজন্মে সে আমার স্বামী ছিল। কৃষ্ণার চোখে অদ্ভুত আগুন জ্বলে উঠল। রাজীব আমাকে বাধা দিচ্ছে। সে বলছে আমি যেন রোহনের ক্ষতি না করি। কিন্তু আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু তাকে ভালোবাসতে চাই। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি আমার পরিবার থেকে দূরে থাকো। কৃষ্ণা হাসল। দেখুন দিদি, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু রোহন আমার। আমি তাকে নিয়ে যাব। সেদিন সন্ধ্যায় রোহন বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু বললা। মা, তুমি কি বলছ? এসব তো পাগলামি। না রোহন, আমি সত্যি বলছি। তুমি সুষমার কাছ থেকে দূরে থেকো। কিন্তু রোহন আমার কথা বিশ্বাস করল না। পরের দিন সুষমা আবার এল। রোহনের সাথে অনেকক্ষণ কথা বলল। সেদিন থেকে রোহনের আচরণ পাল্টে যেতে শুরু করল। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। মাঝে মাঝে একা একা হাসে। একদিন আমি দেখলাম রোহন বারান্দায় একা বসে কারো সাথে কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। কার সাথে কথা বলছিস? একজনের সাথে। তার নাম কৃষ্ণা। সে আমার বন্ধু। আমার গা শিউরে উঠল। কৃষ্ণা রোহনের সাথে সরাসরি যোগাযোগ করতে শুরু করেছে। সেই রাতে আমি রাজীবকে ডাকলাম। রাজীব, তুমি কোথায়? আমাদের সাহায্য করো। অনেকক্ষণ পর বাতাসে ফিসফিস আওয়াজ এল। আমি আছি। কিন্তু কৃষ্ণা খুব শক্তিশালী। সে আমার চেয়েও পুরানো আত্মা। আমি একা তার সাথে লড়তে পারব না। তাহলে কি করব? তোমাকে একটা কাজ করতে হবে। কৃষ্ণার আসল পরিচয় বের করতে হবে। সে কোথায় মারা গেছে, কেন মারা গেছে, তার দুর্বলতা কী? পরের দিন আমি গোপনে সুষমার বাড়িতে গেলাম। প্রিয়াকে জিজ্ঞাসা করলাম, সুষমার ব্যাপারে তুমি কি জানো? কিছু তো না মা। শুধু জানি সে কলকাতায় একা থাকে। কোনো চাকরি করে না। পুরনো বই নিয়ে গবেষণা করে। কি তার পরিবার? সবাই মারা গেছে নাকি? একদম একা। আমি বুঝলাম সুষমার পরিবারের সবাই মরে যাওয়াটা সন্দেহজনক। হয়তো কৃষ্ণা সুষমার পরিবারকে মেরে ফেলেছে। সেদিন রাতে আমি আবার রাজীবের সাথে কথা বললাম। রাজীব, কৃষ্ণাকে থামানোর উপায় কি? তার আসল কবর খুঁজে বের করতে হবে। সেখানে তার কোনো জিনিস আছে যেটা দিয়ে সে এই পৃথিবীর সাথে যুক্ত। সেটা ধ্বংস করতে হবে। কিন্তু তার কবর কোথায়? আমি খোঁজ নিচ্ছি। তুমি ততক্ষণ রোহনকে কৃষ্ণার থেকে দূরে রাখার চেষ্টা করো। কিন্তু রোহনকে দূরে রাখা কঠিন হয়ে গেল। সে প্রায় একা একা বেরিয়ে যায়। ফিরে এসে বলে, আমি কৃষ্ণার সাথে ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরলে? নানা জায়গায়। পুরানো বাড়ি, পুরানো মন্দির। কৃষ্ণা আমাকে আমাদের পূর্বজন্মের গল্প বলে। একদিন রোহন বলল, মা, কৃষ্ণা বলেছে আমাদের একসাথে একটা জায়গায় যেতে হবে। একটা পুরানো জায়গা। কোনো জায়গা? একটা পুরানো হাভেলি। সেখানে নাকি আমাদের পূর্বজন্মের অনেক স্মৃতি আছে। আমার খুব ভয় লাগল। তুমি সেখানে যাবে না? কিন্তু পরের দিন সকালে রোহনকে খুঁজে পেলাম না। তার রুমে একটা চিঠি পেলাম। মা, আমি কৃষ্ণার সাথে একটা জরুরি কাজে গেছি। চিন্তা করো না। শীঘ্রই ফিরব। আমি ভেঙে পড়লাম। কৃষ্ণা রোহনকে নিয়ে গেছে। সেই রাতে রাজীব এল। এবার তাকে সত্যিই দেখতে পেলাম। সাদা পোশাক পরে, উদ্বিগ্ন মুখ। কমলা, আমি কৃষ্ণার কবর খুঁজে পেয়েছি। সে রোহনকে সেই জায়গাতেই নিয়ে গেছে। কোথায়? শহরের বাইরে একটা পুরানো হাভেলি।
সেটা ছিল কৃষ্ণার পূর্বজন্মের বাড়ি। সেখানেই সে মারা গিয়েছিল। আমরা কি করব? আমাদের সেখানে যেতে হবে। কিন্তু একা নয়, বিবেককে সাথে নিয়ে যেতে হবে। কৃষ্ণার সাথে লড়াই করতে জীবিত মানুষের শক্তি লাগবে। আমি বিবেকের কাছে সব কিছু খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন রাজীবকে নিজের চোখে দেখল তখন বিশ্বাস করতে বাধ্য হল। আমাদের কি করতে হবে? বিবেক কাপা গলা জিজ্ঞাসা করল। হাভেলিতে গিয়ে কৃষ্ণার আসল শরীরের কবর খুঁজে বের করতে হবে। সেখানে তার কিছু জিনিস আছে, সেগুলো পুড়িয়ে দিতে হবে। আমরা তিনজন, আমি, বিবেক আর রাজীব, সেই পুরানো হাভেলির উদ্দেশ্যে রওনা হলাম। রাত 2টার সময় হাভেলিতে পৌঁছলাম। ভীষণ ভয়ঙ্কর জায়গা, ভাঙাচোরা দেওয়াল, জঙ্গলে ঢাকা। হাভেলির ভিতরে রোহনের আওয়াজ শুনতে পেলাম। না কৃষ্ণা, আমি তোমার সাথে থাকতে পারব না। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। তুমি আমার স্বামী কালীপদ, তোমাকে আমার সাথে থাকতে হবে। কৃষ্ণার কণ্ঠস্বর ভয়ঙ্কর শোনাচ্ছিল। আমরা ভিতরে ঢুকলাম। দেখি রোহন একটা চেয়ারে বসে আছে। তার সামনে সুষমা দাঁড়িয়ে। কিন্তু সুষমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। তার চোখ লাল, চুল এলোমেলো, যেন একটা পিশাচিনী। মা! রোহন আমাদের দেখে চিৎকার করল। কৃষ্ণা ঘুরে আমাদের দিকে তাকাল। তোমরা এখানে কি করছ? আমরা রোহনকে নিতে এসেছি। বিবেক সাহস করে বলল। রোহন আমার, আমি তাকে ছাড়ব না। তখনই রাজীব সামনে এগিয়ে এল। কৃষ্ণা, তুমি ভুল করছ। রোহন এই জন্মে তোমার নয়। তুমি কে আমাকে বলার? কৃষ্ণা রাজীবের উপর ঝাঁপিয়ে পড়ল। দুইজন আত্মার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হল। ঘরের সব কিছু নড়তে শুরু করল। দেওয়াল কাঁপছে। এই সুযোগে আমি আর বিবেক রোহনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কৃষ্ণার জাদুর কারণে রোহন চেয়ার থেকে উঠতে পারছে না। আমাকে সাহায্য করো! রাজীব চিৎকার করল। কৃষ্ণার কবর খুঁজে তার জিনিস পুড়িয়ে দাও। আমি আর বিবেক হাভেলির চারদিকে খুঁজতে লাগলাম। পেছনের উঠানে একটা পুরানো কুজো দেখতে পেলাম। এখানেই হবে। আমি কুজোর ভিতরে টর্চের আলো ফেললাম। কুজোর তলায় একটা কঙ্কাল পড়ে আছে। তার গায়ে লাল শাড়ি, হাতে সোনার চুড়ি। এটাই কৃষ্ণার আসল শরীর। বিবেক বলল। আমরা দড়ি দিয়ে কুজোতে নেমে কঙ্কালের কাছে গেলাম। চুড়ি আর শাড়ির টুকরো তুলে আনলাম। ভিতরে তখনও রাজীব আর কৃষ্ণার লড়াই চলছে। রোহন চিৎকার করছে। আমি আগুন জ্বালিয়ে কৃষ্ণার চুড়ি আর শাড়ি পোড়াতে শুরু করলাম। পুড়তে শুরু করার সাথে সাথেই কৃষ্ণা চিৎকার করে উঠল। না! তোমরা কি করছ? চুড়ি আর শাড়ি পুড়ে ছাই হয়ে গেলে কৃষ্ণা দুর্বল হয়ে পড়ল। সুষমার শরীর থেকে বের হয়ে একটা কালো ধোঁয়ার মতো হয়ে গেল। আমি চলে যাচ্ছি। কিন্তু আমি ফিরে আসব। কৃষ্ণার আওয়াজ কমে গেল। কালো ধোঁয়াটা হাওয়ায় মিশে গেল। সুষমা মাটিতে পড়ে গেল। তার স্বাভাবিক চেহারা ফিরে এল। রোহনও চেয়ার থেকে উঠে আমাদের কাছে দৌড়ে এল। মা, আমি কোথায় ছিলাম? আমার কিছুই মনে নেই। রাজীব আমার কাছে এসে বলল, কৃষ্ণা চলে গেছে, কিন্তু সে হয়তো আবার ফিরবে। তোমাদের সাবধান থাকতে হবে। আমরা সুষমাকে নিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সে স্বাভাবিক হয়ে গেল। তার কিছুই মনে নেই। শুধু বলল, আমার মনে হচ্ছে অনেকদিন ঘুমিয়েছিলাম। কয়েকদিন পর সুষমা কলকাতা ফিরে গেল। আমাদের পরিবার আবার স্বাভাবিক হল। কিন্তু এরপর থেকে রাজীব আগের মতো থাকে না। মাঝে মাঝে এসে দেখা দিয়ে যায়। হয়তো সে কৃষ্ণার জন্য পাহারা দিচ্ছে। কয়েক মাস পর আমি জানতে পারলাম সুষমা কলকাতায় একটা দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আমার মনে হয় এটা দুর্ঘটনা নয়। হয়তো কৃষ্ণা আবার এসেছিল। এখন আমার বয়স 68 বছর। রোহনের বিয়ে হয়েছে। তার একটা ছেলে হয়েছে। নাম অর্ক। মজার ব্যাপার হল, অর্ক যখন 2 বছর বয়সে, তখন একদিন আমার দিকে তাকিয়ে বলল, দাদু এসেছে। আমি চারদিক তাকালাম। কাউকে দেখলাম না। কোথায় দাদু? অর্ক আমার পেছনে ইশারা করল। ওই যে, সাদা পোশাক পরে আছে। হাসছে। আমি বুঝলাম অর্ক রাজীবকে দেখতে পাচ্ছে। ছোট বাচ্চারা অনেক সময় আত্মা দেখতে পায়। এখন অর্কের বয়স 5 বছর। সে প্রায় বলে, রাজীব দাদু আমাকে গল্প বলেন, খেলা শেখান। আমি হাসি। আমার নাতি রাজীবের কাছে নিরাপদ।
কিন্তু মাঝে মাঝে ভাবি কৃষ্ণা কি সত্যিই চলে গেছে, নাকি সে অন্য কোথাও লুকিয়ে আছে? অর্কের বয়স যখন বড় হবে তখন সে কি অর্কের কাছে আসার চেষ্টা করবে? কিন্তু রাজীব আছে, সে আমাদের রক্ষা করবে, আমি নিশ্চিত। আজ যখন এই গল্প শেষ করছি তখন বাইরে জোরে বৃষ্টি হচ্ছে। অর্ক আমার কোলে বসে আছে। দাদি, রাজীব দাদু বলছেন তিনি আমাদের সবসময় রক্ষা করবেন গু। আমি অর্ককে জড়িয়ে ধরি। হ্যাঁ, রাজীব দাদু আমাদের পরিবারের রক্ষক গু। দাদি, রাজীব দাদু আরও বলছেন আপনাকে বলতে যেন ভয় না পাই। কৃষ্ণা আন্টি আর ফিরবে না গি। আমার চোখ ভিজে যায়। রাজীব এখনও আমার কথা ভাবে, আমাদের সবার কথা ভাবে। রাজীব দাদু আরও বলছেন তিনি সবসময় আমাদের পাশে থাকবেন, আগামী জন্মেও। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি ধন্যবাদ রাজীব, তোমার মতো একজন রক্ষক পেয়ে আমরা ধন্য গু। বাইরে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে, নতুন একটা দিন শুরু হয়েছে। রাজীবের সুরক্ষায় আমাদের পরিবার এগিয়ে চলেছে। এই গল্প শুনে আপনারা হয়তো ভাবছেন এসব কি সত্যি সম্ভব? আমি বলবো ভালোবাসা সত্যিই অমর। আর যেখানে ভালো